আচ্ছা, একবার ভাবুন তো, আজ থেকে ঠিক ৪,০০০ বছর আগের পৃথিবীটা কেমন ছিল? আজকের এই যাত্রায় আমরা ঠিক সেখানেই ফিরে যাব। আধুনিক বিজ্ঞান বলতে তখন কিছুই ছিল না, বরং টিকে থাকার এক অদ্ভুত দৈনন্দিন সংগ্রাম থেকেই জন্ম নিয়েছিল বিজ্ঞানের অন্যতম প্রাচীন শাখা, জ্যোতির্বিদ্যা। মাথার উপর কোনো স্যাটেলাইট নেই, চোখে কোনো টেলিস্কোপ নেই, শুধু খালি চোখে রাতের আকাশের দিকে তাকিয়ে থাকা কিছু মানুষ। কিন্তু কেন? চলুন প্রাচীন আকাশের সেই প্রতিধ্বনিটা আজ একটু শোনার চেষ্টা করি। আদিম মানুষ যখন রাতের ওই ঘুটঘুটে অন্ধকার আকাশের দিকে তাকাত, তখন তারা আসলে কি খুঁজত? আধুনিক প্রযুক্তি ছাড়াই বিশাল ওই মহাকাশকে বোঝাটা তো প্রায় অসম্ভব ব্যাপার। কিন্তু তারা গভীরভাবে বিশ্বাস করত যে ওই তারা ভরা আকাশের বুকেই লুকিয়ে আছে ভবিষ্যতের নানা গোপন সংকেত। তাদের চোখে আকাশ ছিল কৌতূহল এবং সত্যি বলতে এক বিশাল ভয়ের জায়গা। আর এই ভয়ের কারণটাও বেশ লজিক্যাল। আকাশের যে কোনো অপ্রত্যাশিত ঘটনা, যেমন ধরুন হঠাৎ করে সূর্য বা চন্দ্রগ্রহণ হল, কিংবা আকাশে অদ্ভুত কোনো ধূমকেতু দেখা দিল, এগুলোকে প্রাচীন মানুষ দেবতাদের রাগ বা সতর্ক বার্তা হিসেবে ধরে নিত। তারা ভাবত হয়তো সামনে কোনো ভয়ঙ্কর যুদ্ধও আসতে চলেছে, কিংবা ধেয়ে আসছে চরম দুর্ভিক্ষ। মানে আক্ষরিক অর্থেই তাদের কাছে আকাশের গতিবিধি পর্যবেক্ষণ করাটা ছিল টিকে থাকার বা বেঁচে থাকার জন্য অপরিহার্য একটা কাজ। পর্ব ১, কাদামাটির জ্যোতির্বিদ, মেসোপটেমিয়ার আকাশে আকাশ ম্যাপিং। ওকে, বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি। খ্রিস্টপূর্ব প্রায় ২০০০ সালের দিকের মেসোপটেমিয়ার সুমেরীয়, অ্যাসিরীয় এবং ব্যাবিলনীয় পুরোহিতদের কথা ধরা যাক। এদেরকে আমরা অনায়াসেই পৃথিবীর প্রথম ডেটা সায়েন্টিস্ট বলতে পারি। কোনো কম্পিউটার বা আধুনিক গ্যাজেট ছাড়া তারা মন্দিরে বসে দিনের পর দিন চাঁদ, সূর্য এবং ভ্রমণকারী তারা বা গ্রহগুলোর অবস্থান কাদামাটির ট্যাবলেটে লিখে রাখতেন। মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি এই গ্রহগুলোর গতিপথ তারা রীতিমতো অবসেসিভভাবে ফলো করতেন, যাতে রাজাদের যে কোনো আসন্ন বিপদ সম্পর্কে আগে থেকে অ্যালার্ট করা যায়। এর একটা দারুণ প্রমাণের কথা বলি, ভেনাস ট্যাবলেট অফ আম্মিসাদ্দুকা। এটি খ্রিস্টপূর্ব ১৭০০ শতকের একটা আর্টিফ্যাক্ট বা দলিল। এখানে শুক্র গ্রহ ঠিক কখন আকাশে দেখা যায়, কতদিন থাকে এবং কখন আবার উধাও হয়ে যায়, তার একদম নিখুঁত হিসাব লেখা আছে। চিন্তা করা যায়, আজ থেকে প্রায় ৩৫০০ বছর আগে মানুষ শুধুমাত্র খালি চোখে গ্রহের গতিবিধি এতটা পারফেক্টলি ট্র্যাক করেছিল। এর পরেই আসে মূল আপিন এর নাম। খ্রিস্টপূর্ব ৭০০ সালের দিকের এই বেবিলোনিয়ান স্কাই গাইডটা ছিল তখনকার মানুষের জন্য একটা আল্টিমেট হ্যান্ডবুক। তারামণ্ডলীর নাম, সূর্যোদয়ের সময়, নক্ষত্রের তালিকা আর ক্যালেন্ডারের সব তথ্য দিয়ে সাজানো এই প্রাচীন বইটা ঋতু পরিবর্তন আর মহাজাগতিক আচরণ বোঝার জন্য একদম অপরিহার্য ছিল। ১৮ স্ক্রিনে শুধু একটা সংখ্যা মনে হচ্ছে, তাই না? কিন্তু এটা আসলে একটা বিশাল গাণিতিক অর্জনের প্রতীক। দীর্ঘ পর্যবেক্ষণের পর ব্যাবিলনিয়ানরা আবিষ্কার করেছিল স্যারোস সাইকেল। তারা প্রমাণ করে দেখিয়েছিল যে ওই ভয়ঙ্কর গ্রহণগুলো আসলে হঠাৎ বা এলোমেলো কোনো ঘটনা নয়, বরং এগুলো মোটামুটি প্রতি ১৮ বছর পর পর আবার ফিরে আসে। মানে দেবতাদের রাগ নয়, পুরোটাই প্রেডিক্টেবল ম্যাথ। সেই সময়ের জন্য এটা ছিল একটা অভাবনীয় আবিষ্কার। পর্ব ২, দুটি আকাশের গল্প, যেখানে আমরা ব্যাবিলন ও প্রাচীন মিশরের আকাশ পর্যবেক্ষণের একটা তুলনা দেখব। আকাশ কিন্তু একটাই, কিন্তু দুই সভ্যতার দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ আলাদা। একদিকে ব্যাবিলনিয়ারা গ্রহ নক্ষত্রের গতিবিধি ট্র্যাক করত অমঙ্গলজনক সংকেত আর দেবতাদের সতর্কবার্তা ডিকোড করার জন্য। অন্যদিকে প্রাচীন মিশরীয়দের অ্যাপ্রোচ ছিল একদম প্র্যাকটিক্যাল। তারা বিশেষভাবে সিরিয়াস নামের উজ্জ্বল তারাটিকে অনুসরণ করত। কেন জানেন? কারণ আকাশে সিরিয়াস ওঠার কিছুদিন পরেই নীলনদে বন্যা আসত, আর এই বন্যার ওপর ভিত্তি করেই তারা তাদের কৃষি এবং সঠিক সময়ে ফসল তোলার হিসাবটা মিলিয়ে নিত। আকাশের উপর এই অসাধারণ দখলের কারণে মিশরীয়রা পৃথিবীর প্রথম ৩৬৫ দিনের ক্যালেন্ডার তৈরি করতে পেরেছিল। তারা বছরকে ১২টি মাসে ভাগ করে, প্রতি মাসে ৩০ দিন রাখে, আর বছরের শেষে অতিরিক্ত ৫ দিন যোগ করে। এখানে একটা মজার ব্যাপার বলে রাখি, অনেক ইতিহাসবিদ মনে করেন মিশরের কিছু পিরামিড হয়তো সিরিয়াস এবং ওরিয়ন নক্ষত্রমণ্ডলীর সাথে অ্যালাইন করে তৈরি করা হয়েছিল। যদিও থিওরিটা এখনও পুরোপুরি প্রমাণিত নয়, কিন্তু এটা প্রাচীন মানুষের আকাশ জ্ঞানের গভীরতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। পর্ব ৩, আধুনিক যুগে প্রতিধ্বনি, প্রাচীন আকাশ কিভাবে আমাদের আজকের দিনগুলোকে রূপ দিচ্ছে।
আচ্ছা, এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা কি জানেন? হাজার বছর আগের এই প্রাচীন ধারণাগুলো আজও আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে। এই যেমন ব্যাবিলনিয়ানদের বেস ৬০ গাণিতিক পদ্ধতি, এটাই কিন্তু আজ আমাদের ঘড়ির কাঁটায় টিক টিক করছে। ১ ঘন্টায় ৬০ মিনিট, ১ মিনিটে ৬০ সেকেন্ড। আবার আধুনিক জ্যামিতির বৃত্তের ৩৬০ ডিগ্রি ধারণাও এসেছে তাদের থেকে। শুধু তাই নয়, তারা যা আকাশকে ১২টি ভাগে ভাগ করেছিল, সেটাই আজ অ্যাস্ট্রোলজিতে আমাদের পরিচিত ১২টি রাশি বা জোডিয়াক সাইন। একটু ভেবে দেখুন তো, প্রাচীন ব্যাবিলনিয়ানদের হিসাব আমরা আজও প্রতিদিন ব্যবহার করছি। পর্ব ৪ মহাজাগতিক জ্ঞানের মশাল হস্তান্তর, গ্রিস থেকে ইসলামিক স্বর্ণযুগ পর্যন্ত। মেসোপটেমিয়ার মন্দিরগুলোতে যে বিপুল ডেটা তৈরি হয়েছিল, সেটা এরপর হাতবদল হয়। ব্যাবিলনিয়াদের ডেটার উপর ভিত্তি করেই গ্রিক দার্শনিকরা নতুন সব থিওরি দাঁড় করিয়েছিলেন। থেলেস, পিথাগোরাস, অ্যারিস্টটল তারা আকাশ নিয়ে একেবারে নতুন আঙ্গিকে ভাবতে শুরু করেন। পরবর্তীতে হিপ্পারকাস তৈরি করেন আকাশের তারাদের তালিকা বা স্টার ক্যাটালগ, আর ক্লডিয়াস টলেমি রচনা করেন তার বিখ্যাত অ্যালমাজেস্ট, যা শতাব্দীর পর শতাব্দী ধরে জ্যোতির্বিদ্যার একেবারে মূল ভিত্তি হিসাবে কাজ করেছে। এরপর দৃশ্যপটে আসে ইসলামিক স্বর্ণযুগ। এই সময়ে বাগদাদ, দামেস্ক এবং সমরকন্দের মতো শহরগুলোতে দারুণ সব মানমন্দির বা অবজারভেটরি তৈরি হয়েছিল। মুসলিম জ্যোতির্বিদরা নতুন নতুন সব ইনস্ট্রুমেন্ট উদ্ভাবন করেন এবং আকাশে মানচিত্রকে আরও নিখুঁত করে তোলেন। অ্যালডেবারান, বেটেলজুয়েস, রাইজেল নামগুলো শুনেছেন নিশ্চয়ই। এই প্রাচীন নক্ষত্রের নামগুলো কিন্তু আজও বিজ্ঞানীরা ঠিক এভাবেই ব্যবহার করছেন। এবং অবশেষে আসে সেই যুগান্তকারী মুহূর্ত, ১৬০৯ সাল। হাজার বছরের খালি চোখে আকাশ দেখার প্রথা ভেঙে গ্যালিলিও গ্যালিলি প্রথমবারের মতো আকাশের দিকে তাক করেন তার টেলিস্কোপ। তিনি বৃহস্পতি গ্রহের চাঁদ, শুক্র গ্রহের বিভিন্ন দশা এবং আমাদের চাঁদের ক্রেটারগুলো আবিষ্কার করেন। প্রযুক্তির এই একটা মাত্র শিফট জ্যোতির্বিদ্যাকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। কাদামাটির ট্যাবলেট নিয়ে কাজ করা সেই প্রাচীন জ্যোতির্বিদদের মনে যে কৌতূহল ছিল, মজার ব্যাপার হলো আজও কিন্তু মানবজাতির মাঝে ঠিক সেই একই কৌতূহল টিকে আছে। পার্থক্য শুধু আমাদের টুলে বা প্রযুক্তিতে। সেই একই কৌতূহল আজ আমাদের শক্তিশালী স্পেস টেলিস্কোপ বানাতে শিখিয়েছে, চাঁদের বুকে পা ফেলতে সাহায্য করেছে এবং মঙ্গল গ্রহে মিশন পাঠাতে সাহস জুগিয়েছে। আমাদের এই মহাজাগতিক জার্নি কিন্তু মোটেও থেমে নেই। হাজার বছর পেরিয়ে গেছে, প্রযুক্তিও আজ অনেক উন্নত, কিন্তু আজও রাতের আকাশের দিকে তাকালে আমরা সে একই বিস্ময় অনুভব করি। আর একটা অমোঘ প্রশ্ন বারবার আমাদের মনে উকি দেয়, এই বিশাল অনন্ত মহাবিশ্বে আমাদের প্রকৃত অবস্থান আসলে কোথায়? আমরা কি শুধুই ধূলিকণা, নাকি আরও বেশি কিছু? এই প্রশ্নের উত্তর খোঁজার যাত্রাই হলো আমাদের বিজ্ঞান, আর এটাই আমাদের ইতিহাস।